বলদকে টাকা দিয়ে আইনা ভোট দেওয়া আনন্দঘন পরিবেশে নির্বাচন হয়? ইজ ইট ফান? নুসরাত ফাতে আলী খানের কাওয়ালির সন্ধ্যা এটা? ইলেকশন, পলিটিক্স, ডেমোক্রেসি, ভোটাভুটি, স্টেট ক্রাফট? এটা কি নুরা ফাতেহির নাচের সন্ধ্যা? শাহরুখ খানের চল ছাইয়া ছাইয়া জিনিস এগুলো? ইটস পলিটিক্স, দ্য মোস্ট ক্রিটিক্যাল বিজনেস অফ দ্য স্টেট ক্রাফট। সেইটা আমরা ফুসপানিতে বিক্রি করে দিচ্ছি। তাহলে আপনার তো ভোটার নাই বাংলাদেশে। 12 কোটি 10 লাখ যে ভোটার বলছেন, দে আর নট ভোটার্স। তাহলে আপনি বলছেন আপনি একটা নির্বাচিত সরকার ভাবে করবেন। নির্বাচন করবার প্রথম শর্ত তো ভোটার তৈরি করা। আপনার রাষ্ট্রে ভোটার কোথায়? অতএব যেই রাষ্ট্র বলছে যে আমার জাতীয় এবং স্থানীয় সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি দ্বারা শাসিত হইবে বলা আছে, কিভাবে হইবে? ওনারা কাহারা? এটার জন্য কি ওনারা দায়ী? যারা 2000 টাকা 5000 টাকায় ভোটটা বিক্রি করে সে দায়ী? নও, সে দায়ী না, এটার জন্য রাষ্ট্র দায়ী। এই 72-এর সংবিধান থেকে শুরু করে কোন সংবিধান কোনোদিন চায় নাই এদেশের কোটি কোটি মানুষকে ভোটার বানাইতে। তারা এদেরকে বোকা বানায় রাখতে চাইছে, আমাদেরকে বলদ বানায় রাখতে চাইছে। কারণ তৈলে টাকা দিয়ে কেনা বেচা করা যাবে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এই প্রশ্নটা না শিখে, এটা যেন কেউ করতে না পারে। এই প্রশ্ন করতে পারার মধ্য দিয়ে সে ভোটার হয়ে যাবে। এবং এটাই হচ্ছে এখানকার রাষ্ট্রের শোষণ গোষ্ঠীর সবচেয়ে বড় ভয়। যদি এরা ভোটার হয়ে যায় কোনোদিন, আমাকে চ্যালেঞ্জ করে বসবে। অধিকাংশ ভোটার কোনোদিন জিজ্ঞেস করে না যে ভাই আপনি ভোট দিলে কেন ভোট দিব আপনাকে? ওয়াই? আপনি কি করবেন আমার জন্য? কেন করবেন? আগে করেন নাই কেন? গত 5 বছর তো ছিলেন আপনি। কেউ প্রশ্ন করে না। তাহলে এটা করা হচ্ছে না কেন? এই সংবিধান এটা ফাংশনাল হচ্ছে না তো, এই জন্য। এই জন্য আমি অনেক কিছু লিখে দিচ্ছি, কিন্তু ফাংশনাল বলা হচ্ছে নির্বাচিত প্রতিনিধি দিয়ে স্থানীয় প্রশাসন শাসিত হবে। কিন্তু আপনি আবার আইন করে দিয়েছেন প্রত্যেকটা স্থানীয় প্রশাসনের প্রধান উপদেষ্টা হিসাবে এমপি দায়িত্ব পালন করবে। কিন্তু এমপির রোল আবার আর্টিকেল আপনার 64(5) বলে দেওয়া আছে, ওটার সাথে আবার এটা কন্ট্রাডিক্টরি। তাহলে এই টোটাল আইনি কাঠামোটা একটা ফেক জিনিস, একটা ভেগ জিনিসে পরিণত হয়েছে, একটা খেলায় পরিণত হয়েছে। তাহলে আমরা কি চাই? আমার পার্সোনাল জায়গা থেকে আমি চাই আমার সংবিধানটা খুব ছোট হবে। আমার 71-এর স্বাধীনতার ঘোষণাপত্র এবং 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাপত্র, এই দুইটা জিনিসকে মিলায়ে আমি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। কারণ আমার ফার্স্ট রিপাবলিক কায়েম হয়ে গেছে, রক্তে গড়া রিপাবলিক। এটা কোনোভাবে আমরা অস্বীকার করছি না, কিন্তু ওই ফার্স্ট রিপাবলিকটা ফেইলও করেছে। অতএব এইটা হইলো আমাদের ফার্স্ট কনক্লুশনে আসতে হবে যে আমার ফার্স্ট রিপাবলিক ছিল কিন্তু ফেল করে, ফুল হয় নাই, সাকসেসফুল হয়। নতুন মানে রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে জুলাই আগস্টে রক্ত দিয়ে মাঠে নামতে হয়েছে। 2000 মানুষকে রক্তে দিয়া দেয়াল লিখন লিখতে হয়েছে, দেশটা কারো বাপের না। সব রাজবংশকে বলা হয়েছে, শুধু এক রাজবংশকে বলা হয়নি, দেশের সকল রাজবংশকে বলা হয়েছে দেশটা কারো বাপের না, দেশটা। অতএব বাপের সংবিধান রাইখা দেয়াল লিখন লিখলে হবে না, দেশটা কারো বাপের না। তো সেই জন্য আমার নতুন সংবিধান লাগবে। এই দুইটা আকাঙ্ক্ষাপত্র আসতে হবে। দ্বিতীয়ত আসতে হবে সিম্পলি রাষ্ট্রের কাঠামোটা, যে আমার একটা সংসদ থাকবে, আমার এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে, আমার একটা সংসদ থাকবে নির্বাচিত, আমার প্রধানমন্ত্রী কি ফর্মে রাষ্ট্র চলবে, শাসন পদ্ধতি, এই কাঠামোটা লেখা থাকবে 5-7-10 পৃষ্ঠা এবং চলিত ভাষায় লেখা থাকবে। বাংলাদেশের সংবিধান নামক বইটা যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে এখানে এটা একটা আইনের বই হয়েছে, এটা একটা পদ্ধতি, একটা বিধিমালার বই পরিণত হয়েছে। এটা একটা মানব বললে কিছু অংশ বললে মনে হবে যে একটা মানবাধিকারের সনদ লিখে দিয়েছে। এটা কিছু অংশ বললে মনে হবে যে একটা আওয়ামী রাজবংশের শাসনতন্ত্র কিভাবে চলবে সেটা বলে দেওয়া আছে। এই প্রচুর কন্ট্রাডিক্টরি প্রভিশন আছে যেগুলো জুলুমের হাতিয়ারে পরিণত হয়েছে আমাদের সংবিধানে। তাহলে আইন এবং সংবিধানটা কোন জায়গায় দরকার? আপনারা যারা মদিনা সনদ পড়েছেন, মদিনা সনদের 55-56টা ধারা পড়লে দেখবেন যে এর ভিতরে অনেক গাইডলাইন বলে দেওয়া আছে। একটা গাইডলাইন এক্সাম্পল দেই, যে মদিনা যদি আক্রান্ত হয় বহিঃশত্রু দ্বারা, তাহলে মদিনার ভিতরে বসবাসকারী সকল গোত্র এবং সকল ধর্মের অধিবাসীরা একত্রিত হইয়া মদিনাকে ডিফেন্ড করবে। এটা মদিনা সনদের একটা ধারা। এখন কিভাবে ডিফেন্ড করব? কে ঢাল নিয়ে আসবে, কে তলোয়ার নিয়ে আসবে, কে কয়টা ঘোড়া নিয়ে আসবে, এটা তো আপনারা লিখে দেওয়া নাই। এটা কে ডিসাইড করবে? এটা যদি মদিনা শাসন করে তিনি বলে দেবেন যে আউস গোত্রকে বলে দেবে তুমি এতটা ঘোড়া দিবা, এতটা সোলজার দিবা। খাজরাজকে বলে দেবে তুমি এতটা ঘোড়া দিবা, এতটা সোলজার দিবা, তুমি এতটা অস্ত্র দিবা, এতটা এটা দিবা, ওইটা দিবা, এতটার সময় আসবা, পাহাড়ের ওই পাশে তুমি থাকবা, পাহাড়ের ওই পাশে তুমি থাকবা। ইহুদি গোত্রগুলোকে, কোরাইশকে বলে দিবে তুমি এটা হয়ে যায়।